এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন, আর ছবিগুলো দেখে বুঝতে পারছেন কি বলতে চেয়েছি, যে নাটক কম করো প্রিয়, কথাটা কিন্তু জেডাই খান পান্নার জন্য। তো সেই কথাগুলোর আগে আমি আজকে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা, যেটা গতকাল ভোরবেলায় আমার সাথে ঘটেছে, সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছ থেকে 30 সেকেন্ড সময় চাচ্ছি, একটু শুনুন। আমি বাংলাদেশ সময় ভোর 9টা থেকে 9:30 হবে, যেটা আপনার ব্রিটিশ সময় 4টা 4:30, এই সময় হঠাৎ একটা ফোন কল পেয়েছিলাম রাতে। বিরক্তি নিয়ে ফোন কল ধরার পরও আমি হ্যালো বলার পরে দেখলাম ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসলো যে, রাশেদ ভাইয়া আপনি কেমন আছেন? তাই বললাম যে আমি ভালো আছি, আপনি কে বলছেন? তখন সে তার নাম বলল, এবং কথাবার্তা শুনে মনে হলো যে কোনো শিক্ষিত লোক না, বা কেউ না, কেউ একজন হয়তো। তাই বললাম যে আপনি আমাকে ফোন দিয়েছেন কি, বা কোনো কথা আছে বা কোনো সমস্যা? তো উনি আমার যেটা বললেন সেটা হচ্ছে, না ভাইয়া, এই আমি ফোন দিছি, কারণ এইভাবে বলতে, আমি ফোন দিছি, আমার কাছে আপনার নাম্বার ছিল না, আমার ওই পাশের বাসায় একজন স্টুডেন্ট ভাই থাকে, উনাই নাম্বার জোগাড় করে আপনার ফোন দেওয়াইছে, কারণ 2 দিন ধরে আপনার কোনো ভিডিও পাই নাই। আমি রিক্সা চালাই ভাই, আমি সারাদিন রিক্সা চালাই, আর রাতে যখন ঘরে আহি 10:30, 11টা, 12টা বাজুক, আমিও ভাইয়ের বাসায় আহি আগে, আয়া জিগায় আপনি কোনো ভিডিও ছাড়ছেন নি, আপনি ভিডিও ছাড়লে আপনার ভিডিওগুলা দেখি, আবার আপনি যে মানুষ ডেকে ডেকে কথা কন লোক নিয়ে, হেডিও আমরা শুনি। তো এইভাবে আমি আপনার কথা শুনি, 2 দিন ধরে আপনার কিছু পাইনি ভাই, এই জন্য আমি ফোনটা দিছি, আপনি ভালো আছেন? ভিডিও দেন নাই যে? আমি বলছি, আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দিই নাই, কালকে আবার পাবেন, আপনাকে ধন্যবাদ। আর সমস্যা আছে কোনো বোঝেন না ভাই, আপনাদের জন্য দোয়া করি, যে আপনারা চালাইয়া যান ভাই, আমরা আছি ভাই, আমরা এই যে রিক্সা ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, যারা গরিব মানুষ, আপনাকে দোয়া করি, চালাইয়া যান ভাই, আপনারাই আওয়ামী লীগ ভাই, আমরা আছি আপনাকে পিছে। এটা একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার, আর এটা হয়েছে আপনাদের কারণে। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করেছেন, শেয়ার করেছেন ভিডিওগুলা, তাদের দ্বারা সম্ভব হয়েছে আজকের এই ভালোবাসা। আমি আশা করবো আপনারা সাবস্ক্রাইব করে আরো বাড়তে দিবেন আমাকে। তো চলুন এখন সেই নাটক কম করো পিওর কাছে যাই। এই নাটক কম করো পিওর কথাটা বলার আগে আমার একটা গান মনে পড়ে গেছে। গানটা হচ্ছে যে, ওই একটা গান ছিল যে, কে দিল পিরিতের বেড়া নিঠুর বাগানে, গানটা শুনছেন না? এই গানটা গেলাম এই জন্য যে, আমাদের এই যে স্যার আছে না, জেডাই খান পান্না, উনি গত জুলাই আগস্টে প্রথম লাইমলাইটে আসেন, সরকার বিরুদ্ধে একটা মামলা করে গুলি চালাইতে পারবে না। এরপরে সব ঘটনা অঘটনা হওয়ার পরে উনি এরপরে শুরু করেন, আমি মুক্তিযোদ্ধা, আমি জয় বাংলার লোক, আমি মঞ্চ 71 খুলেছি, আমি বঙ্গবন্ধুর বাড়িতে যাব, ফুল নাটক করতে করতে গেলেন। এক পর্যায়ে উনি ঘোষণা দিলেন, যদি সুযোগ পাই আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব, ওইটাও গেলেন। এই যাইতে যেতে হঠাৎ করে গত 2 দিন আগে, 3 দিন আগে, আপনারা জানেন যে ভিডিওটা আমি ভাইরাল করে দিয়েছিলাম, যে উনি হঠাৎ করে টিভিতে দেখলাম যে উনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন, এবং এটা শেখ হাসিনার আইনজীবী, মানে আগের আইনজীবী বাদ ওনাকে নিয়েছেন। পরে খোঁজ দিয়ে জানতে পারলাম যে ওনার এই যত আপিল, মানে আইনজীবী হওয়ার জন্য যত কাগজপত্র, সব নাজনীন, নাজনীন নামে একজন আইনজীবী আছে, যে যার ভাই বর্তমানে একজন সাবেক মেজর জেনারেল সম্ভবত, ওনার ভাই এই নাজনীন হাসান, জিয়াউল হাসানের বোন, উনি সব ব্যবস্থা করেছেন যে উনি এখন শেখ হাসিনার পক্ষে যাবেন। তখন আমরা ফোন দিই আমাদের এক বোনের মাধ্যমে, সেই ফোনে প্রথমে কথা বলে, এবং ওনাকে যখন বলা যায় আইসিটি কোড তো ভুয়া, শেখ হাসিনা বলছে আইসিটি কোড তো অবৈধ এসে, তখন উনি বলেন যে পারলে ঠেকাও আইসিটি কোড, মানে এমন একটা ভাব যে তোমরা পারলে ঠেকাও আইসিটি রে, মানে উনি সব বৈধতা দিয়ে দিচ্ছেন ওনার কথাবার্তা। এই ভিডিও আমি ভাইরাল করি, পরে আমার ওই বোন দেয়, আরো অনেকে দেয়, হাজার হাজার শেয়ার হয়। এরপরে সম্ভবত উনি একটু বিপদে পড়ে গেলেন। আবার এইদিকে এবি পার্টির যে, এবি পার্টির যেই প্রেসিডেন্ট আছে মঞ্জুরুল হক মঞ্জু, উনি বলছিলেন যে আইসিটি কোর্টের হওয়ার জন্য, প্রধান হওয়ার জন্য তো জেডাই খান পান্না নিজেই বহু চেষ্টা করছেন, যেটা মানে এখন আমাদের ওই যে আছে তাইজুল ইসলাম আছে, তাইজুল ইসলামের জায়গাটা উনি নেওয়ার চেষ্টা করছেন, পারেন নাই। এরপরে উনি এখন শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন। যখন এই ভিডিও ভাইরাল হয়ে গেল, যখন আমরা সব চিল্লাচিল্লি করা শুরু করলো, যখন সবাই গালাগালি করা শুরু করলো, তখন সম্ভবত ওনার আপনার একটু মাথা ঠিক হওয়া শুরু করছে। আবার এর দিকে সম্ভবত একটা হুমকি ধমকিও খাইছে, কারণ ওই যে নাজনীন হাসান যার কথা বললাম, তারে তাইজুল অলরেডি হুমকি দিছে যে ভাইয়ের পক্ষে বেশি কথা কইস না, উল্টা পাল্টা করলে তোরে জেলে ঢুকাই দেবো, তোর বিরুদ্ধে বহুত কমপ্লেন পাই। এগুলো সম্ভবত সবকিছু মিলে উনি একটা ভয়ও পাইছেন যে বাবারে, আমি যদি উল্টাপাল্টা কিছু করে দেয়, তাইজুল যদি আমার আবার ঢুকাই দেয় ভিতরে। যদিও ওনার বিরুদ্ধে একটা মামলা হওয়ার পর সেই মামলা থেকে ওনাকে রক্ষা করেছিলেন সেই জামাতের শিশির মনির, মনে আছে তো আপনাদের, জামাতের শিশির মনির। আর ওই যে মঞ্জুলক মঞ্জুকে, এবি পার্টির প্রেসিডেন্ট,
উনি হচ্ছে যে যেই আব্দুর রাজ্জাক জামাতের বিশাল বড় নেতা ছিলেন, যিনি জামাতকে ভেঙে এবি পার্টি করে দিয়েছিলেন পরে, সেই এবি পার্টির প্রধান মানে আপনার আব্দুর রাজ্জাকের লোক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চিনেন তাদের। সুতরাং তারা আমাদের আরো ভালো জানে যে কে কি করছে, কারণ যেহেতু জামাতের বি টিম এবি পার্টি। এগুলোর পরে হঠাৎ করে আজকে সকালে কি ঘোষণা দিলেন উনি, যে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো না, কারণ শেখ হাসিনা নিজেই এই কোর্ট মানেন না, সুতরাং আমার পার্টি যদি না মানে, মানে শেখ হাসিনা যদি না মানে, তাহলে আমি এই কোর্টে দাঁড়ায় কি করব, সুতরাং আমি কে ক্ষমা করে দিয়েন। অনেকে আমার পাগল বলে, অনেকে অনেক রকম কথা বলে, আমাকে পাগল করে দিন। আজকে ওনার এই বক্তৃতা মানে ভিডিও লাইভ উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে শেষ করেছেন। কথা হচ্ছে স্যার, আপনি এতদিন জানেন নাই, আজকে 9 মাস ধরে আমরা বলতেছি যে এই আদালত মানি না, এটা ক্যাঙ্গারু কোর্ট, এই আদালত মানি না। শেখ হাসিনা নিজে বলছে আই ডোন্ট কেয়ার, বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্র পত্রিকাতে আসছে উনি ক্যাঙ্গারু কোর্ট বলছেন, এরপরও আপনি জানেন নাই। আপনি আজকে জানছেন স্যার, মস্কারি করেন স্যার। উনি নাটক, উনি নাটক রে, উনার নাটকের আর শেষ নাই। আসলে উনি কি চাইছিলেন জানেন, যে শেখ হাসিনা এখন ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়াতে আছে, আর ইন্টারন্যাশনাল মিডিয়া থাকার কারণে যদি এটা চালানো যায়, এটা একটা প্রচার করা যায়, তাহলে উনিও একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যাবেন। উনি বুঝে গেছেন আওয়ামী লীগ বেশি সময় নেই, যে কোনো মুহূর্তে দাঁড়াইবো আইবো। এরপরে যদি ওনারা যদি ব্যারিস্টার সাহেবের যদি কখনো আইনমন্ত্রী করে দেওয়া হয়, বা ব্যারিস্টার সাহেবের যদি আওয়ামী লীগের বিশেষ পোস্ট দিয়ে দেওয়া হয়, প্রেসিডিয়াম সদস্য বানাই দেওয়া হয়, এইসব চিন্তা ভাবনা থেকে এই বুড়িটা ভীমরতি ধরছিল। আর ভীমরতিটা ধরা খাইল যখন আমরা সবাই, আপনারা সকলে মিলা শুরু করলেন ওনার ওই ভয়েস রেকর্ডটা ফাঁস করে দেওয়ার। এখন উনি নতুন নাটক, যে উনি শেখ হাসিনার পক্ষে, উনি জয়, টিউলিপ, তারপরে ববি, পুতুল, এদের পক্ষে দাঁড়াবেন দুদুকের বিরুদ্ধে। যে দুদুকের আইনজীবী যদি উনি হইতেও না পারেন এদের পক্ষে যে আইনজীবী আছেন তার পক্ষ হইয়া উনি আইনি লড়াই চালিয়ে যাবেন বা আইনের পরামর্শ দিবেন। তো তোমার কাছে কি বেটা কেউ চাইছে নাটক করো? খালি নাটক। তো এই নাটকগুলো করছে। আর এদিকে আর একটা জিনিস দেখেন, গত 2 দিন ধরে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে মামলা করেছে বাংলাদেশে এই দুদুক বাইয়ে, এগুলা নিয়ে সারা ব্রিটেনে একটা হই হই রইল। সরকারি দল, বিরোধী দল, ছোট দল, বড় দল সব এক হয়ে গেছে। সবারই কথা হচ্ছে যে টিউলিপের বিরুদ্ধে যা হচ্ছে এগুলা ঠিক না, এটা অবৈধ কোর্ট। এবং সেইখানে সবচেয়ে বড় কথা কি জানেন, সবচেয়ে বড় যে ব্যাপার সেইটা হচ্ছে যে তার পক্ষে এখন এই যে ডেভিড বার্গম্যান, জামাতের আইনজীবী, উনিও প্রবন্ধ লিখে ফেলছেন। এরপরে আপনার জামাতের আরেকজন আইনজীবী, যেটা যে 2011 সালে যখন আইসিটি করা হয়, জামাতের পক্ষে যে আইনজীবী ছিলেন জন কেমি, উনিও এখন টিউলিপের পক্ষে। এরপরে আছে আরো 6 জন। তো আরো 6 জনের মধ্যে যেমন ডোমিনিক কেসি আছে, অ্যাটর্নি জেনারেল যিনি। এরপরে আপনার গত সরকারের, ব্রিটেনের গত সরকারের আপনার বিচারমন্ত্রী, আইন ও বিচারমন্ত্রী ডেভিড গব আছে, রবার্ট সাহেব আছে। এরকম 6 জন আইনজীবী যারা ব্রিটেনের সর্বোচ্চ পদকধারী। আগে ছিল রানী পদক, এখন হচ্ছে রাজারা পদক দেয়। মানে এরা 6 জন ব্রিটেনের সর্বোচ্চ পদকধারী। এবং এরা যদি শুধু ব্রিটেন নয়, পৃথিবীর যে কোনো কোর্টে যার পক্ষে দাঁড়ায়, কোন একটা পক্ষে যদি দাঁড়ায়, জাস্টিস তখন কথা বলতেও ভয় পায়। তার কারণ জাস্টিস বুঝে যে এরা যখন দাঁড়াইছে এই কোর্টে তাদের পক্ষেই যাবে রায়, কারণ তারা জেনে শুনে দাঁড়ায়, তারা অনেক গবেষণা করে এগুলো দাঁড়ায়, তারা যত্রতত্র দাঁড়ায় না। আমাদের উকিলদের মতো না যে ওই যে 200 টাকা দিলে এই পক্ষে, 300 টাকা দিলে ওই পক্ষে না, এইখানে এটা। আর এদের আজকের গার্ডিয়ানের, আজকে মানে গতকালকের গার্ডিয়ানে যে ইন্টারভিউ নিছে এইসব অ্যাডভোকেটদের, ওরা সরাসরি বলছে যে টিউলিপ সিদ্দিকী এই দেশের নাগরিক, মানে ব্রিটেনের নাগরিক। উনি জন্ম এখানে, এখন পর্যন্ত এখানের মন্ত্রী ছিলেন, এখানের সংসদ সদস্য, এইখানের ছিলেন। উনি তো পলাতক না, ওনাকে তো পাওয়া যায়, পলাতক কেন বলবেন? ওনার ব্যাপারে কোনো চিঠি বা কিছু হইতে হলে, ওনারা ডাকাইতে হলে আপনার ব্রিটিশ অ্যাম্বাসিতে বলবেন, ওরাই করে দিবে সব ব্যবস্থা, ওরাই উকিল দিবে সব। তা না করে আপনার পলাতক দেখে একটা রায় দিয়ে দিবেন, মস্কারি। এগুলো নিয়ে একটা হইছে এখানে, সরকার বিরোধী দল সবাই এক পক্ষ হয়ে গেছে, সবাই টিউলিপের পক্ষে। হ্যাঁ, এটা ভাই ব্রিটিশ নাগরিক, এটা আমার আপনার মতো ফালতু না যে আমরা ওই যে বাংলাদেশি নাগরিক মামলা কইরা দিলেন, এটা ব্রিটিশ নাগরিক। এখানে আপনার মস্কারি চলে না। এবং উনি প্রভাবশালী, এখানকার মন্ত্রী ছিলেন, উনি এমপি এখনো রানিং। সুতরাং ওনার লগে মস্কারি করবেন আপনার চাইলে, তারপরে চাইলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কালকে মামলা করবেন, যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সব করে বলেছে, এরকম মামলা করতে পারবেন না। এই যখন 6 জন আইনজীবী দাঁড়িয়ে গেছেন, এবং এখন যা শোনা যাচ্ছে এরা সবাই মিলে আন্তর্জাতিক আদালতে 3টি মামলা করবেন। একটা মানহানির মামলা, একটা এই যে দুদক যে অবৈধ কার্যক্রমগুলো করছে টিউলিপের বিরুদ্ধে, এগুলো নিয়ে মামলা, এবং এই আইসিটি কোর্ট নিয়ে একটা মামলা করে দিল।
মানহানির মামলা করলে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের যে রিজার্ভ আছে এই রিজার্ভের পুরো টাকা ঢাইলা দিও তারা রক্ষা করতে পারবেন না, সব নিয়ে টান দিবে। কারণ হচ্ছে এটা মস্কারি নেই, এবং আন্তর্জাতিক আদালতে এইসব উকিলের বিরুদ্ধে দাঁড়ানোর মতন উকিল এখনো বাংলাদেশে তৈরি হয় নাই। ওই শিশির মনির তারা তো এদের যে জুতা চাপ করার মতো না, কারণ শিশির মনির তাদের মতন যেসব ব্যারিস্টার আছে বাংলাদেশে, এরা এখানে রাস্তায় হাঁটলেই পাওয়া যায় প্রতি পদে পদে। এরা হচ্ছে যে ওই যে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদের মতো আইনজীবী, এখানে লক্ষ লক্ষ, 2 পয়সার দাম নাই। সুতরাং অবস্থা খুবই খারাপ, আর এই অবস্থা খারাপ সবকিছু দেখেই আজকে বুড়া ভামের ভীমরতি ডাকছে, তাই উনি মাইকিং করলেন আইসা যে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতেছি না, কারণ আমার যেই আসামি উনি নিজে কোর্ট মানেন না, উনি এই রায় মানেন না, সুতরাং ওনার পক্ষে আর দাঁড়াইতেছি না। তো তুমি ভীমরুল, তোমার কে দাঁড়াইতে কইছিল? তোমার কেউ বলছিল দাঁড়াইতে? মানে এই ব্যাটা হচ্ছে যে নিজের প্রচার সব সময়। সুতরাং নাটক কম করো প্রিয়, আবারও বলি জয় বাংলা, জয়।